أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون الذين هم يراءون الذين هم يراءون ويمنعون الماعون ويمنعون الماعون. صدق الله العظيم. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর হয়েছে। এবার আমরা আসি আমাদের পড়াশোনায়, নিয়মিত পড়াশোনায় চলে আসি। আপনারা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন সবাই? আমার ক্লাসটা না ওপেন, হ্যাঁ। আপনারা মিউট করে থাকবেন তখনই, এছাড়া মানে যখন ইচ্ছা আপনারা হ্যান্ড রেজ করবেন, কোশ্চেন করবেন, হ্যাঁ। আমার ক্লাসটা টোটালি ওপেন, যেমন অন্যান্য ক্লাসগুলোতে যেমন থাকে যে আপনারা কেউ কথা বলতে পারবেন না, মিউট করে থাকবেন, আমারটা ওরকম না, ঠিক আছে? সো আপনারা
কথা বলবেন, আর কথার পৃষ্ঠে কথা বলবেন। হ্যাঁ, তো হয় একটা জিনিস যে যদি কেউ কথা বলে, হ্যাঁ, ওই সময় আরেকজন ঢুকবেন না কথার ভিতর, তাহলে দুইটা কথা এলোমেলো হয়ে যাবে আর কথা বোঝা যাবে না। বুঝতে পারছেন? আচ্ছা, আপনারা যে ছবিটা দেখতেছেন এই ছবিটা কিসের ছবি একটু আইডিয়া করে বলেন তো। এইটা সেল এটা সেল, কোষ হ্যাঁ, সেল। কোষ। সেল, হ্যাঁ একটা একটা কোষ। হিউম্যান বডির একটা মানুষের কোষ, মানুষের কোষটা এটা 3D মডেল দেখতে এমন, কিন্তু আসলেও জিনিসটার কালার কুলারগুলো কিন্তু এমন না। হ্যাঁ, জাস্ট বোঝানোর জন্য বিভিন্ন করছে। আপনাদেরকে আরও কিছু ভিডিও আমি দিছি সেলের, ওইখানে দেখেন, ওইটাও অনেকটা কাছাকাছি। হ্যাঁ, কিন্তু আসলে প্রকৃতপক্ষে বিষয়টা অন্যরকম। তো আপনারা আগে থেকেই জানেন, আমরা জানি যে কোষ জীবদেহের একক। একক জিনিসটা কি? একক যেমন হচ্ছিল মাপের একক কি? গ্রাম। হ্যাঁ, এরকম একক। এটা মানে অনেকগুলো মিলা টিস্যু হয়, সেই অনেকগুলো টিস্যু মিলে হচ্ছিল একটা অর্গান হয়, অনেকগুলো অর্গান মিলে একটা সিস্টেম হয়, আর সব কিছু সিস্টেম নিয়ে একটা প্রাণীদেহ তৈরি হয়। তো এই কোষ হচ্ছিল আমাদের দেহের একক। এখন দেখেন এই কোষের ভিতরে কত কি থাকে। হ্যাঁ, এইখানে কোষের ভিতরে অনেক কিছু আছে। তার ভিতরে সবচেয়ে আমার ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা হচ্ছিল নিউক্লিয়াস। হ্যাঁ, নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটা, এটা হলো নিউক্লিয়াস। হ্যাঁ, তো এছাড়াও আরও যা আছে এগুলো সবই ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এর ভিতরে হচ্ছিল এই কোষের ভিতরে প্রত্যেকটা কোষে কিন্তু ডিএনএ থাকে, আরএনএ থাকে। এগুলো আমরা আজকে এগুলা শিখব। তো সর্বপ্রথম আসেন আমরা আমরা একটা জিনিস জানি যে আমাদের কোষের ভিতরে কি থাকে এবং এগুলা কি করে। হ্যাঁ, তা আমাদের কোষের ভিতরে যেগুলো থাকে, তাই যে বাইরের যে আবরণটা দেখতেছেন এটা কোষ প্রাচীর। এই যে এই আবরণটা, এটা কোষ প্রাচীর বলে এটাকে। হ্যাঁ, সেল মেমব্রেন বলে। এইটা হচ্ছে সমস্ত কোষের ভিতরে যাবতীয় যা কিছু আছে এগুলারে মানে সে জমা আটকায় ধরে রাখে, কেউ একদিক থেকে আরেক দিকে চলে যেতে পারে না। এবং এই কোষ মেমব্রেনের ভিতরে ছোট ছোট ছিদ্র আছে, এই ছিদ্র দিয়া ওর যা প্রয়োজন সেটা সে গ্রহণ করে, আর যা বর্জন করার প্রয়োজন তা বর্জন করে। কিন্তু সবই সে বর্জন করতে পারে না, আবার সবই সে গ্রহণ করতে পারে না, একটা লিমিটেশন থাকে। এরপরে যেটা আছে আমাদের সেটা হচ্ছিল কোষের ভেতরের প্রোটোপ্লাজম। হ্যাঁ, প্রোটোপ্লাজম প্রোটোপ্লাজম এই প্রোটোপ্লাজম এর নাম হচ্ছিল, আরেকটা নাম হচ্ছিল সাইটোপ্লাজম। ঠিক আছে, সাইটোপ্লাজম, এই যে সাইটোপ্লাজম হচ্ছিল এই যে হলুদ যে ইয়াটা আছে, এটার নাম হচ্ছিল সাইটোপ্লাজম। এই এই সাইটোপ্লাজম হচ্ছিল একটা জটিল একটা প্রক্রিয়া। হ্যাঁ, এইখানে থাকে। আর এর যে কেন্দ্রে এই যে নীল রঙের যেটা দেখা যাইতেছে, এইটার নাম হইতেছে আমার নিউক্লিয়াস। এইটা কিন্তু কোষের প্রাণ। হ্যাঁ, আর কোষের প্রাণ মানে আমাদেরও প্রাণ। বুঝতে পারছেন? কোষ মারা গেলে এরপর অর্গান যাবে, অর্গান মারা গেলে মানে অর্গান যদি ধ্বংস হয়ে যায় আমরা অসুস্থ হয়ে যাব, বা অর্গান ইফেক্টেড হলে আমরা অসুস্থ হয়ে যাব। অসুস্থ হয়ে যাওয়ার পর এরপর আস্তে আস্তে নিস্তেজ হইতে হইতে এক সময় আমরা মারা যাব। ঠিক আছে, তারপর আছে কি মাইক্রোকন্ডিয়া। নিউক্লিয়াসটা একটা আলাদা একটা চ্যাপ্টার, আমি আপনাদেরকে আজকে এই নিউক্লিয়াস সম্পর্কে করব। নিউক্লিয়াস তো বিভাজন, মানে ওইখানে কি কি থাকে না থাকে সেগুলোও নিয়ে আলাপ করবো। হ্যাঁ, এরপরে থাকে হচ্ছিল আমার মাইক্রোকন্ডিয়া। এগুলা হচ্ছিল ক্ষুদ্র লম্বা পদার্থ। হ্যাঁ, এগুলা সেলের পুষ্টি এবং হচ্ছিল সেলের শ্বাস প্রশ্বাস সম্পর্কিত কাজে সাহায্য করে। এই যে মাইটোকন্ড্রিয়া, এটা হলো মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, এই দেখেন কোথায় থাকে, এইখানে মাইটোকন্ড্রিয়া। একটা কোষের ভিতরে অনেক মাইটোকন্ড্রিয়া থাকে। ঠিক আছে, তারপর হচ্ছিল অনেকেই বলে গলগি, আমরা বাংলাতে গলগি বলি, কিন্তু আবার অনেকে প্রোনাউন্সিয়েশন এটার হচ্ছিল গলজি বলে। ঠিক আছে, গলজি বডিস। এই যে গলজি কমপ্লেক্স, এই যে গলজি। হ্যাঁ, এগুলো হচ্ছিল গলজি, দেখতে এরকম। হ্যাঁ, এই গলজির কাজ হচ্ছিল এরা নিউক্লিয়াসের কাছাকাছি থাকে, কাছাকাছি অবস্থান করে নিউক্লিয়াসের, এবং হচ্ছিল এর সাহায্যে সেন্সেশন, হ্যাঁ,
সেন্সেশন না আসলে সিক্রেশন, কোষের সিক্রেশন এ হচ্ছে উৎপন্ন করে, সিক্রেশন করে কোষে বিভিন্ন কিছু সিক্রেশনের কাজে এই গলজি বা গলগি গুলা কাজ করে। তারপর হচ্ছে আছে কি আমার সেন্ট্রোসোম। হ্যাঁ, আমি আসলে মেন উপাদান আরও অনেক কিছু আছে, আমি মেন কিছু বিষয়গুলো নিয়ে যাইতেছি, যেটা সাইটোপ্লাজমের সামান্য কিছু অংশ ঘন হয়ে গঠিত হয়। হ্যাঁ, এখন আমার আচ্ছা এরপর আসতে হচ্ছিল লাইসোজোম। লাইসোজোমটা এইখানে লাইসোজোম, লাইসোজোম এই যে লাইসোজোম দেখছেন, লাইসোজোম এটা একটা গোল বা ডিম্বাকৃতির মতো থাকে লাইসোজোম। লাইসোজোমের কাজ মূলত হচ্ছিল এটা একটা মানে তরল পদার্থ, সেলের মানে ক্ষুদ্র কণা কণা থাকে, হ্যাঁ, যা হচ্ছিল যে সেলের ভিতরে যে কণিকাগুলো আছে বা হচ্ছিল সেলের ভিতরে যেগুলা সেল যেগুলা প্রবেশ করায় ভিতরে, হ্যাঁ, খাদ্য হিসেবে সেগুলার সে হজম করতে সাহায্য করে। ঠিক আছে, প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম এইখানে প্রোটোপ্লাজম, আচ্ছা প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম হচ্ছিল প্রোটোপ্লাজম কোথায় গেল, সাইটোপ্লাজম বা প্রোটোপ্লাজম। হ্যাঁ, এই প্রোটোপ্লাজমটা হইতেছে আমার সেলের, সেলের না, এটা হচ্ছিল একটা জীবন্ত পদার্থ। হ্যাঁ, এই যে আমরা বলি না ভাইটাল ফোর্স, ভাইটাল ফোর্স যে বলছি সেই ভাইটাল ফোর্সটা কিন্তু আসলে এই জিনিসটা। এইটারে সবচেয়ে মজার বিষয় হচ্ছিল যে এই প্রোটোপ্লাজম যদি হচ্ছিল যে আমি পরীক্ষা নিরীক্ষা করার জন্য ল্যাবরেটরিতে বা অনুবীক্ষণ যন্ত্রে নিয়ে আসি বা হচ্ছিল কোষ থেকে বের করি, সাথে সাথে সে মারা যায়, এটার জীবন্ত জীবন্ত থাকে না, বুঝতে পারছেন। প্রোটোপ্লাজমের বিষয়টা হচ্ছিল মানে এই তো, এই জায়গায় কিছু আমাদের সেলগুলোতে কিছু মৌলিক পদার্থ, কার্বন ডাইঅক্সাইড, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, ফসফরাস, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, লবণ, খনিজ লবণ, বিভিন্ন ধরনের মৌলিক উপাদানগুলা থাকে, আর এইটা নিয়েই তৈরি হয় হচ্ছিল প্রোটোপ্লাজম। আপনারা কি বুঝতে পারছেন? জি জি, বুঝতে পারছি স্যার। হুম, প্রোটোপ্লাজম কিন্তু একটা জটিল জিনিস আমাদের কোষের ভিতরে, হ্যাঁ, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছিল যে যখন ওই মুমূর্ষু রোগী আইসিইউতে নেওয়া হয় না আপনারা তখন দেখবেন তাদেরকে হচ্ছিল এই ধরনের পটাশিয়াম, হ্যাঁ, তারপর হচ্ছিল সালফার, ফসফরাস, ক্যালসিয়াম, সোডিয়াম, হ্যাঁ, নাইট্রোজেন, বিভিন্ন রকম আর হচ্ছিল যে বিভিন্ন রকম খনিজ লবণ আছে। এই ধরনের জিনিসগুলো হচ্ছিল তারা ইনজেক্ট করা শুরু করে, মানে তারা হচ্ছিল শরীরে পুশ করে এবং প্রচুর পরিমাণে পুশ করে, সাথে হচ্ছিল কি অ্যান্টিবায়োটিক পুশ করে অ্যান্টিবডি তৈরি করার জন্য। হ্যাঁ, এই যে ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, হ্যাঁ, সালফার, এই যে এত ফসফরাস, এত কিছু যে আমাদের শরীরে দিতে হইতেছে, এটার মূল কারণ কি? কারণ হচ্ছিল যে আমাদের সেলগুলারে জীবন্ত করার জন্য, হ্যাঁ, যাতে হচ্ছিল আমরা মারা না যাই এবং আমরা ফাইট করার জন্য আমাদের সেলগুলা প্রস্তুত হইতে পারে এবং তারা প্রচুর পরিমাণে শক্তিশালী হইতে পারে, তার জন্য বাহিরের থেকে এগুলা ইনজেক্ট করা হয়। আইসিইউতে মূলত মেইন কাজটা হচ্ছিল এইটার পরে যখন রুগী রেসপন্স করা শুরু করে, আফটার দ্যাট আমার অবস্থা বুঝা তখন তারা ডাক্তাররা ট্রিটমেন্ট দেওয়া শুরু করে। হ্যাঁ, সো আপনারা যদি কখনো আপনাদের সৌভাগ্য হয় বা হচ্ছিল দেখার সৌভাগ্য আইসিইউতে, আপনারা প্রথমেই একটা জিনিস খেয়াল করবেন যে রুগীর অথবা রুগীরে যে ওষুধগুলা দিচ্ছে তারা সেই ওষুধগুলার খোলস বা হচ্ছিল সেই ওষুধগুলার ডিব্বা ডুব্বা নিয়ে দেখবেন, পড়া দেখবেন, হ্যাঁ, ওইখানে এই জিনিসগুলোই লেখা আছে দেখবেন। কোনোটা তো হচ্ছিল সালফার, ফসফরাস, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এইসব জিনিসগুলা, পটাশিয়ামের বিভিন্ন ভাগ আছে, বিভিন্ন গ্রুপ আছে, এই গ্রুপের ওষুধগুলা তারা হচ্ছিল ইনজেক্ট করে। হ্যাঁ, এবার আসেন আমরা, যেহেতু আমাদের কোষের নিউক্লিয়াস একটা বিশাল বিষয়, তো নিউক্লিয়াস সম্পর্কে আমরা একটা ধারণা নেই এবং এই নিউক্লিয়াসে কী আছে সেই জিনিসগুলো আমরা একটু বুঝার চেষ্টা করি। ঠিক আছে, নিউক্লিয়াস হচ্ছিল যে গোলাকার বা ডিম্বাকার এক ধরনের বস্তু,
কোষের ভিতরে যা হচ্ছিল মানে বংশের গতিধারা, হ্যাঁ, গতিধারা বা বংশের আপনার ধরুন হচ্ছিল যে আমার বংশের যাবতীয় ইনফরমেশন এইখানে সুরক্ষিত থাকে। এই একটা, আচ্ছা এইটা দেখানোর আগে এই জায়গায় আসি, এই যে নিউক্লিয়াস, ঠিক আছে, নিউক্লিয়াসে মূলত থাকে কি হচ্ছিল আমার নিউক্লিয়ার পর্দা থাকে, নিউক্লিয়ার রন্ধন, নিউক্লিয়ার প্লাজমা, নিউক্লিওলাস, হ্যাঁ, ক্রোমোটিন। এই ক্রোমোটিনের ভিতরে ক্রোমোজোম থাকে, বুঝতে পারছেন? তো নিউক্লিয়াসের গঠনের ক্ষেত্রে কি আছে, নিউক্লিয়াসে আছে হচ্ছিল যে আমার নিউক্লিয়ার মেমব্রেন, এটা হচ্ছিল নিউক্লিয়াসে আবৃত করে রাখে। একটু আচ্ছা, ছবিগুলো তো ঠিক মতো দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে স্যার। ওকে, ধন্যবাদ। হ্যাঁ, তো এই নিউক্লিয়ার মেমব্রেনটা আসলে একটা পর্দা, হ্যাঁ, যেটা হলো আমার নিউক্লিয়াসে আবৃত করে রাখে। তারপর ছিল নিউক্লিওলাস, এই জায়গা ছিল এটা আরএনএ দ্বারা গঠিত। আরএনএটা কি সেটা আপনাদেরকে সামনে আমি আসতেছি। তারপরে নিউক্লিওপ্লাস যেটা হচ্ছিল আমার প্রধানত এইখানে প্রোটিন, এটা প্রোটিন দ্বারা গঠিত, হ্যাঁ, নিউক্লিওপ্লাসটা। আর হচ্ছিল যে ক্রোমোটিন, এই জায়গায় ক্রোমোজোমের একটা হচ্ছিল ধরেন অনেক পেঁচানো, হ্যাঁ, ক্রোমোজোম থাকে এইখানে, মানে হিজিবিজি প্রচুর পরিমাণে, মানে একটা জালের মতো, বুঝতে পারছেন? এই যে দেখেন, এই যে জালের মতো, হ্যাঁ। এইখানের একটা আছে, আপনাদেরকে আমি একটা লাস্টে একটা ভিডিও যখন দেখাবো তখন অনেকটা জটিলতা আপনাদের ভিতরে কিছুটা ক্লিয়ার হবে, হ্যাঁ। নিউক্লিয়াসের কাজ কি এটা আমরা একটু জানি। নিউক্লিয়াসের কাজ হচ্ছিল যে বললাম বংশের গতিধারা রক্ষা করা, তারপর হচ্ছিল জৈবিক সংশ্লেষণ এবং কোষ বিভাজনের সময় এই নিউক্লিয়াস অংশগ্রহণ করে। এবং মজার বিষয়, যখন কোষ বিভাজিত হয়ে যায়, একটা কোষ থেকে আরেকটা কোষ, দুইটা কোষ তৈরি হয়, অটোমেটিক্যালি নিউক্লিয়াস দুইভাবে বিভক্ত হয়ে দুইটা কোষের ভিতরে ঢুকে যায়, হ্যাঁ। তো আসেন যে ক্রোমোজোম যেটা, হ্যাঁ, যেটা হচ্ছিল ক্রোমোটিনের ভিতরে যে ক্রোমোজোমগুলো থাকে, সেই ক্রোমোজোমের বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করি। ক্রোমোজোম কোষের মানে কোষের ভিতরে যে নিউক্লিয়াস, এটা একটা সুতার মতো, ঠিক আছে। জিনগত তথ্য, জিন, যে ডিএনএ, ঠিক আছে, জিনগত তথ্য এইখানে সংরক্ষিত থাকে। আপনারা যে মোবাইল চালান, এই মোবাইলের মেমোরি যেরকম থাকে, ঠিক আছে, মেমোরিতে তথ্য সংরক্ষিত থাকে, ঠিক আছে, এরকম আমাদের কোষের ভিতরে এই ক্রোমোজোম আমার হচ্ছিল যে কি বলে তথ্য সংগ্রহ করে রাখে। মানুষের শরীরে আপনারা জানেন যে হচ্ছিল যে 46টি 22 জোড়া, মানে হচ্ছিল 22 জোড়া ক্রোমোজোম, হ্যাঁ। আর এক জোড়া থাকে হচ্ছিল সেক্স ক্রোমোজোম। তাহলে টোটাল কত হইলো? 23টা, ঠিক আছে। ক্রোমোজোমের চিত্রটা আমি আপনাদেরকে দিতে পারি নাই, এটা একটা সময় আমি আপনাদেরকে দিয়ে দিব। আসলে ভালো চিত্রটা আমি পাইতেছিলাম না, ঠিক আছে। কারণ ক্রোমোজোমের গঠনটা কীরকম, ক্রোমোজোম হচ্ছিল যে দ্বিস্তর বিশিষ্ট নিউক্লিয়াস। ডিএনএ মানে হচ্ছিল ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, এটাকে হচ্ছিল ডিএনএ বলে থাকে। ডিএনএ, হ্যাঁ বলেন। আচ্ছা স্যার, ক্রোমোজোম এবং হরমোন কি একই জিনিস হতে না পারে নাকি? না 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 না, হরমোন আলাদা জিনিস, হরমোনটা অন্য একটা জিনিস, আর ক্রোমোজোমটা হচ্ছিল মানে আরেকটা জিনিস, হ্যাঁ। হরমোনের সাথে ক্রোমোজোমের কোনো সম্পর্ক নেই। ক্রোমোজোমটা হচ্ছিল যে আমার নিউক্লিয়াসের ভিতরে, এই দেখেন এই যে ছবিটা আছে না, এই কই গেল, এই যে ছবি, এই ছবির এই যে ভিতরে, আচ্ছা এইটাতে আসলে না, এটাতে নিউক্লিয়াসের থেকে কোষের থেকে কীভাবে হচ্ছিল যে আরএনএ ডিএনএ গুলো আসে সেইটা বুঝাইছি। নিউক্লিয়াস আর হচ্ছিল হরমোনের ভিতরে পার্থক্যটা আমি কোনো একটা সময় আপনাদের কাছে দিয়ে দিব, হ্যাঁ। ক্রোমোজোমের ভিতরে মূলত আমাদের বংশ পরস্পরায়, হ্যাঁ,
যে এই হবে মানে হচ্ছিল যে তাদের ভিতরে কি কি তথ্যগুলো থাকবে, কি কোন অবস্থায়, হ্যাঁ আমি কতটুক পর্যন্ত শিখছি, আমি যতটুক পর্যন্ত শিখছি, এরপরে আমার থেকে যদি কোনো সন্তান বাবা এবং মা যতটুক পর্যন্ত শিখছে, ঠিক আছে, যতটুক পর্যন্ত দেখছে, যতটুক পর্যন্ত শিখছে, ওইটুকুর অবস্থায় যদি হচ্ছিল বাবা মা মিলিত হয়ে একটা জায়গোট গঠন করে, ওই জায়গোট গঠন হওয়া পর্যন্ত আমরা যা শিখছি তা ওই সন্তানের ভিতরে ঢুকে যায় এবং ওই সন্তানের ভিতরে ইনফরমেশন থাকে। এই ইনফরমেশনগুলা হচ্ছিল যে আমার এই ক্রোমোজোমের ভিতরে থাকে এবং এটা একটা মানে সেই বিশাল একটা জটিল প্রক্রিয়া। আমরা ওই জটিল প্রক্রিয়াতে অত দ্রুত যাব না, কিন্তু আজকে যে ভিডিওটা দেখাবো এই ভিডিওটাতে যদি আপনারা ইমাজিন করতে পারেন, হ্যাঁ তাহলে আপনারা কিছুটা আন্দাজ করতে পারবেন যে ওইখানে কত ধরনের খেলাটা চলে। হরমোনটা মেনলি সিক্রেট হয় হচ্ছিল আমার পিটুইটারি গ্ল্যান্ড থেকে, যেটা হলো আমার মস্তিষ্কে আছে, মস্তিষ্কের থেকে পিটুইটারি গ্ল্যান্ডের থেকে হচ্ছিল আমার হরমোন সিক্রেট হয় এবং এইগুলা আমার এইখানে ওইটা আর একটা চ্যাপ্টার, যখন হচ্ছিল আপনাদের এই ইয়াটা পড়াবো তখন ওইখানে সংক্ষেপে আপনাদেরকে বলবো, ঠিক আছে। এখন আপাতত আপনারা এই যেটা বুঝাইতেছি সেটা জাস্ট বোঝার চেষ্টা করেন। হ্যাঁ গুড, থ্যাংক ইউ যে আপনি দিছেন, মানে হচ্ছিল যে সাথে আর একটা কম্পেয়ার করারই করতেছেন, কিন্তু ওইটা আলাদা, ঠিক আছে। আচ্ছা এবার আমরা জায়গাতে আসি। তো আমি ছিলাম কোথায় জানো? আচ্ছা ক্রোমোজোমের, আচ্ছা ক্রোমোজোমের গঠনে ছিলাম। হ্যাঁ তো ওইখানে ডিএনএ জিনিসটা কি? ডিএনএ হচ্ছিল ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। আমাদের শরীরে কিন্তু প্রচুর অ্যাসিড আছে, বুঝতে পারছেন? এই ডিএনএটাও একটা অ্যাসিড, ইভেন আরএনএ যেটা পরবর্তীতে আপনাদের বলবো সেটাও এক ধরনের অ্যাসিড, ঠিক আছে। আচ্ছা যাই, এই ডিএনএগুলা আমাদের মানে হচ্ছিল ইসের ভিতরে কুণ্ডলি পাকায়া থাকে, ঠিক আছে, এবং এটা ইসের ভিতরে থাকে। আচ্ছা ডিএনএ জিনিসটা কি? আচ্ছা জিন, ডিএনএর আগে হচ্ছিল আমরা জিন যেহেতু বলছি, জিনের একটা নর্মাল একটা ধারণা থাকা দরকার আমাদের। হ্যাঁ প্রতিটি ক্রোমোজোমে অগণিত কার্যকরী খণ্ড খণ্ড কিছু পদার্থ দ্বারা পদার্থ থাকে যার নাম বলা হয় হচ্ছিল জিন। জিন হচ্ছিল বংশগতির একক এবং জিন আপনার হচ্ছিল যে বিভিন্ন রকম ইনফরমেশন এই জিনের ভিতরে থাকে, সেই ধারা বহন করে। আমার এই জিন তত্ত্বটা একটা বিশাল জিনিস এটা, এবং খুব মজার একটা বিষয়। আমি যদি এই জিনরে ঘাটতে থাকি, অনেক সময় আপনারা বিভিন্ন রকম, যেমন যে কয়েক বছর আগে পাটের জীবন তত্ত্ব আবিষ্কার করা হয়েছিল, ঠিক আছে। তো এইরকম মানুষের যদি জীবন তত্ত্বটা চলতেছে, প্রক্রিয়া কাজ চলতেছে, আবিষ্কার করা যাইতে পারে, তখন এই মানুষরাও না বিভিন্ন রকমভাবে পরিবর্তন করা সম্ভব। হ্যাঁ এবং এই মানুষরা ধরেন মানে এই চোখ আমার যেরকম যে অবস্থানে আছে, আমি এই জীবনের জিনিসগুলো ডিএনএ এবং আরএনএর কোডগুলারে চেঞ্জ করে এই ধরেন একটা চোখ সামনে আর একটা চোখ পিছনে সেট করতে পারবো, করা যাবে। শুধু তাই না, চোখের রং, হ্যাঁ তারপরে চামড়ার রং, এগুলা মানে এগুলারে বলে হচ্ছিল আপনার সাইফাই। আপনারা কেউ কি মুভি দেখেন, সিনেমা সায়েন্টিফিক মুভিগুলো দেখেন, সায়েন্স ফিকশন বলে। সায়েন্স ফিকশনে এই জিনিসগুলা মানে হয় জিনের কোড চেঞ্জ করে আপনার চামড়া, কালার, হ্যাঁ তারপর হচ্ছিল যে আপনি মেধাবী, আপনি কিসে পারদর্শী হবেন, আপনি সেই জিনিসগুলোরও পরিবর্তন করা সম্ভব। জিন জিনিসটা এত মারাত্মক একটা জিনিস যে মানে পৃথিবীর কোনো প্যাথিতে এই জেনেটিক কোড চেঞ্জ করা সম্ভব নয়। একমাত্র একটা প্যাথি আছে যে প্যাথিটা জেনেটিক কোড চেঞ্জ করতে পারে, সেইটা হচ্ছিল আমাদের হোমিওপ্যাথি। মানে আমি সগর্বে বিষয়টা বলতে পারি। এর উদাহরণস্বরূপ আপনাদের বলি, একটা সাদা সিধা ছেলে বা একটা সাদা সিধা মেয়ে, যার হচ্ছিল ধরেন মানে নর্মাল অন্যান্য ওই যে একটু বাজে টাইপের, যেগুলোরে বলে হচ্ছিল একটু লুচ্চা টাইপের লোকজন থাকে না, যাদের হচ্ছিল নারীদের প্রতি আকৃষ্ট বেশি বা পুরুষদের প্রতি আকৃষ্ট বেশি, এবং তারা বিভিন্ন রকম কোডিং কথা বলে বা হচ্ছিল তারা টিগার করে, হ্যাঁ
তোর থেকে একজন ভালো নারী বা পুরুষে আমি তার মানে ঠিক মতে রোগী তার শারীরিক মানসিক এবং হচ্ছিল সার্বদৈহিক লক্ষণ ঠিক মতো অ্যানালাইসিস করে আমি যদি তাকে ওষুধ দেই, হ্যাঁ, বিশেষ করে হচ্ছিল তার যৌনজীবনের উপরে বেস করে যদি তারা আমি ওষুধ দেই, এই সাদা সিধা লোকটারে 3-4 মাসের ভিতরে লুচ্চা বানানো সম্ভব, তার ক্যারেক্টারলেস করা সম্ভব। সে যখন আগে মহিলার দিকে তাকাইতে সে লজ্জাবোধ করতো, তার এক ধরনের লজ্জাশরম থাকতো, সেইখানে সে অকপটে নারী সঙ্গ চাওয়ার জন্য ব্যস্ত থাকবে, নারীরা পুরুষের কাছে আসার জন্য ব্যস্ত থাকবে, যে নারী কিনা পুরুষ দেখলে 30 হাত 40 হাত দূর দিয়ে চলে যায়, কাপড় চুপড় ঘোমটা টোমটা, তারা তখন তাদের মানে তারা পুরুষরা আকৃষ্ট করার জন্য, হ্যাঁ, বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করবে, তারা বিভিন্ন রকম ইয়া করবে, বুঝতে পারছেন? এইটা একমাত্র হোমিওপ্যাথিতে সম্ভব। মানে আমি এর অনেকগুলো প্রমাণ দেখছি। জলজ্যান্ত হুজুর মানে মুহূর্তের ভিতরে সে দাড়ি টুপি সব কিছু ছাইরা জিন্স টিন্স পইরা 3-4টা মানে ফলস বিয়াও সে করছে। এইটা একমাত্র হোমিওপ্যাথিতে সম্ভব। তারা চিকিৎসা করা হচ্ছে একভাবে, ডাক্তার আসলে পুরাটা বুঝতে পারে নাই, হ্যাঁ, না বুঝার কারণে কী হয়েছে, সে আস্তে আস্তে মানে তার রোগ ওইটা সেরে গেছে, কিন্তু তার ক্যারেক্টারের পরিবর্তন চলে আসছে, মানে এই জায়গায় জেনেটিক কোড চেঞ্জ করে দিতে পারে। কিন্তু হোমিওপ্যাথিতে যতটা দ্রুত একজন মানে ভালো মানুষে এই পথে আনতে পারে, তত দ্রুত একটা খারাপ মানুষের না ভালো পথে আনাটা খুব ডিফিকাল্ট। হ্যাঁ, হোমিওপ্যাথিতে ধরেন হচ্ছিল যে কি বলে যারা বিড়ি সিগারেট খায়, পান তামাক খায়, নেশা জাতীয় দ্রব্য করে, তাদেরকে ছাড়ানো খুব মুশকিল যদি না হচ্ছিল তাদের জেনেটিক এরিয়াতে যায় হোমিওপ্যাথির কাজ না করে। আমি হচ্ছিল জিন বুঝাইতে যে আপনাদেরকে মানে কিছু প্রাসঙ্গিক বাট মানে একটু ইয়া দিলাম, একটা ধারণা দিলাম, আপনারা নিজেরা একটু চেষ্টা করেন, ঠিক আছে? আমাদের যে ওষুধগুলো আছে প্রত্যেকটা ওষুধই, হ্যাঁ, ম্যাক্সিমাম যেগুলো আমাদের এই ধরেন জিনগত কাজে কাজ করে, যেগুলো আমাদের ক্যারেক্টার পরিবর্তন করে, হ্যাঁ, সেই ওষুধগুলো দ্বারা সম্ভব একটা ভালো মানুষ একটা খারাপ মানুষকে ভালো করতে, একটা ভালো মানুষকে খারাপ করতে। কিন্তু খারাপ মানুষটাকে ভালো করতে হলে একটা লং সময় দিতে হয়, তার সাথে কাউন্সিলিং করতে, আরও অনেক কিছু করতে হয়। সঙ্গ দেশ ভাষা একটা কথা আছে না, বিষয়টা হচ্ছিল ওরকম। তো আসেন আমরা এবার আসি ডিএনএ। এই যে পেঁচানো যে জিনিসটা দেখতেছেন না, এইটাই হচ্ছিল ডিএনএ, ঠিক আছে? হ্যাঁ, তো এই ডিএনএটা থাকে হচ্ছিল আমার ডিএনএ তো আমি আপনাদের ফুল ফর্মটা জানাইলাম। এটা হচ্ছিল যে মানে স্বয়ংক্রিয় সৃষ্টিকারী বস্তু, এটা মানব দেহে, জীব দেহে ক্রোমোজোমের মূল গাঠনিক উপাদান হিসেবে এটা বিদ্যমান এটা থাকবেই, ঠিক আছে? আচ্ছা, আমি বোধহয় একটা জায়গায়, আচ্ছা আমি আর একটা জায়গায় আপনাদেরকে হচ্ছিল এই যে ক্রোমোজোম প্লাস হচ্ছিল যে ইয়ার বিষয়টাও একটু খোলাসা করে দিব। তার আগে ডিএনএটা একটু ইয়া করি। ডিএনএর গঠন হচ্ছিল ক্রোমোজোমে এর আকার অবস্থান করে, এটা হচ্ছিল দুইটা, এই যে একটা, এই দুইটা কিন্তু আলাদা আলাদা জিনিস, ঠিক আছে? এই দুইটা একত্র হইয়া দেখেন, এই যে প্রত্যেকটাই, এই যে এই প্যাচে দেখেন একটা লাল, আর এই প্যাচে হলুদ, এই প্যাচে নীল, এই প্যাচে সবুজ, আবার এইখানে আসলে এইখানে দেখেন হলুদ, এইখানে লাল, মানে এই দুইটা কিন্তু আলাদা, এরা দুইটা ইসে থাকে এবং হচ্ছিল এরা একত্র যখন হয় তখন হচ্ছিল এটা পেঁচা যায়, ঠিক আছে? তো উপাদান কি থাকে ডিএনএতে? আমাদের মেনলি থাকে হচ্ছিল অ্যাডেনিন, ওগানিন, তারপর হচ্ছিল সাইটোনিন, আর হচ্ছিল থায়ামিন। আর সুগার থাকে এক ধরনের, যে সুগারটার নাম হচ্ছিল ডিঅক্সিরাইবোজ সুগার, আর থাকে হচ্ছিল ফসফেট অণু ডিএনএতে, ঠিক আছে? এর কাজ কি? বংশের গতি ধারা সংরক্ষণ করে। আপনি যদি মরে যান, ঠিক আছে, সেলরে যদি হচ্ছিল কোনোভাবে অ্যাক্টিভ করা যায়, সেটার থেকে আপনার মতো আরেকজন তৈরি করা সম্ভব, এই শুধু ডিএনএ দিয়া, ঠিক আছে? ডিএনএ কিন্তু সারা শরীরে সর্বত্রই বিদ্যমান, যেহেতু কোষ সারা শরীরে বিদ্যমান, সো ডিএনএও সারা শরীরে বিদ্যমান, ঠিক আছে? আর হচ্ছিল যে ডিএনএর আর একটা কাজ হচ্ছিল যে সে হচ্ছিল প্রোটিন, আমাদের শরীরে যে প্রোটিনগুলো আছে, বিভিন্ন ধরনের প্রোটিন আছে, প্রোটিন হচ্ছিল সংশ্লেষণে সাহায্য করে। অ্যান্ড সংশ্লেষণটা কী জিনিস?
সেইটা কি আপনারা কি জানেন সংশ্লেষণ কি জিনিস? সংশ্লেষণ গাছেও হয়, আবার মানে কোষেও হয়। হ্যাঁ, এই সংশ্লেষণটা হচ্ছিল যে শোষণ করে, শোষণ বিভিন্ন রকম শোষণ, যেমন গাছ পানি শোষণ করে। হ্যাঁ, শোষণ করে উপরে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর হচ্ছিল পাতাতে আইসা সূর্যের জালও পড়ে, সেই জায়গায় সালোক সংশ্লেষণের মতে মানে হচ্ছিল যে সে খাদ্য তৈরি করে। বুঝতে পারছেন? এটা হচ্ছিল সংশ্লেষণ। আর হচ্ছিল এই কোষ বিভাজনে ডিএনএ সাহায্য করে। এবার আসি আমি হচ্ছিল আরএনএ। এই দেখেন আরএনএটা আলাদা, ঠিক আছে, এক। এবং এইটা এই দুইটা মিলা আরএনএ কিন্তু প্রথমে ডিএনএ থেকে আরএনএর দিকে যায়। ওইটা যখন আমি আপনাদেরকে ওই ভিডিওটা দেখাবো তখন আপনারা জিনিসটা বুঝবেন, কথায় হয়তো এলোমেলো থাকতে পারে। তো আরএনএতে আসলে কি, আরএনএ হচ্ছিল মানে নিউক্লিয়ার অ্যাসিড, আর হচ্ছিল যে এইটা নিউক্লিয়ার অ্যাসিড আর কোষের যে প্রোটিনগুলো আছে, এই প্রোটিন হচ্ছিল পরিবহন করে। নিউক্লিক ও সাইটোপ্লাজম এইখানে আরএনএতে পাওয়া যায়। গঠন এইটা হচ্ছিল যে এই যে গঠনটা তো আপনারা দেখতেছেন, এই হচ্ছিল যে আরএনএর গঠনটা দেখতে এরকম। এবং এখানে হচ্ছিল কেমিস্ট্রিক্যাল হচ্ছিল আপনাদের দেওয়া আছে, আরএনএতে কি থাকে, ডিএনএতে কি থাকে, এটা এই পাশে ডিএনএ, এই পাশে আরএনএ। হ্যাঁ, তো এই আরএনএর উপাদান কি, এটা তো অ্যাডিন, গুয়ানিন, আর হচ্ছিল যে সাইটোনিন বা ইউরালাইস, সাথে হচ্ছিল যে আমার ডিঅক্সিরাইবো সুগার, আর হচ্ছিল ফসফেটের অণু, যেহেতু ডিএনএ আরএনএর যা একই রকম। এই তো শ্রেণী বিভাগ, কিন্তু আরএনএর শ্রেণী বিভাগ আছে। এইটা একটা জটিল প্রক্রিয়া, ডিএনএর থেকে আরএনএ প্রক্রিয়াটা জটিল। এইখানে হচ্ছিল 3 ধরনের আরএনএ আছে, বুঝছেন? একটা হচ্ছিল যে আমার মেসেঞ্জার আরএনএ, যেটা হচ্ছিল এমআরএনএ বলে, আর একটা হচ্ছিল ট্রান্সফার আরএনএ, যেটা টিআরএনএ বলে, আর একটা আরএনএ আছে যেটারে বলা হয় হচ্ছিল রাইবোজোমাল আরএনএ, যেটারে হচ্ছিল আরএনএ বলে। ঠিক আছে, এই হইল আমার ডিএনএ, আরএনএ, এবং হচ্ছিল যে আমার ইসের ভিতরে কি বলে, আমার নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম, যে ক্রোমোজোম, সেই ক্রোমোজোমের ভিতরে কি কি থাকে সেটার একটা হিসাব। তো আমি নিউক্লিয়াসের একটা জিনিস আপনাদের একটা তথ্য দেই, যদিও আপনারা জানেন, তারপরেও বলি। এই যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসটা হচ্ছিল প্রত্যেকটা নিউক্লিয়াসে প্রত্যেকটা প্রাণীর, বিভিন্ন জাতের প্রাণী, যেমন হচ্ছিল যে আমরা মানুষ একটা জাতি, তারপর হচ্ছিল বিড়াল একটা প্রজাতি, মানুষ একটা প্রজাতি, এরকম ধরেন হচ্ছিল গাধা, ঘোড়া একটা প্রজাতি। হ্যাঁ, বিড়াল প্রজাতিতে আপনার বাঘ আছে, তারপর সিংহ আছে। হ্যাঁ, মানুষের যে প্রজাতি, এর একটা সাইন্টিফিক নাম আছে। তো এই প্রজাতিতে আপনার হচ্ছিল যে বানর, হনুমান, হ্যাঁ, এগুলা কিন্তু হচ্ছিল মানুষের প্রজাতি। এবং এই প্রজাতিগুলা বোঝার জন্য যেটা হয় সেটা হচ্ছিল যে এই ক্রোমোজোম, হ্যাঁ, এই নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোমের সংখ্যা দিয়া বিষয়টা হয়। আপনাদেরকে একটা এক্সাম্পল হিসেবে দেই, যদি হচ্ছিল যে আমি, যেমন ধরেন আমার হচ্ছিল কথার কথা, একটা কোষ নিছেন, ক্রোমোজোম নিছেন, সেই জায়গায় হচ্ছিল মানে একটা নিউক্লিয়াসে 25টা ক্রোমোজোম আছে। তো আপনি আর একটা নিউক্লিয়াস, একটা পুরুষ নিউক্লিয়াস আর একটা স্ত্রী নিউক্লিয়াসের আপনি হচ্ছিল যে যদি মিলাইতে যান, তখন ওইটাতেও 25টাই থাকতে হবে। যদি ধরেন 26টা, 27টা, 23টা, 24টা যদি থাকে, তাহলে সেইখানে কোনো কিছু সৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই। হ্যাঁ, যেমন ঘোড়া আর যদি গাধারে মিলান, হ্যাঁ, ওদের যে ক্রোমোজোম আছে সেইটাতে ব্রিডিং হয়ে সেইটা একটা প্রাণীর নাম হয়, যেটা আমরা খচ্চর হিসাবে চিনি। ঠিক আছে, এই জায়গায় পিতা আর মাতার মানে যুক্ত চরিত্র ওই খচ্চরের ভিতরে পাওয়া যায়। কিন্তু যদি হচ্ছিল ধরেন কথার কথা, আমি যদি কোনো ঘোড়ার সাথে কোনো বিড়ালের যদি ব্রিড করাই, হ্যাঁ, তাহলে সেখানে কোনো সন্তান হওয়ার সম্ভাবনা নাই। যেমন ধরেন মানুষের সাথে যদি গরিলার কোনো ব্রিডিং হয়, সেই ক্ষেত্রে নতুন প্রাণীর সৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রায় 99.99%। বুঝতে পারছেন? এইটা অতীতে মানে হয়েছে, যার কারণেই ওইটা বলা সম্ভব। হ্যাঁ, যেমন ধরেন সিংহের সাথে বাঘের ব্রিড করা সম্ভব এবং সেইখানে একটা নতুন প্রাণীর জন্ম নেয়। তো তো ক্রোমোজোমে যেমন হচ্ছিল হিউম্যান ক্রোমোজোমের ইসের ভিতরে হচ্ছিল যে আমার 22টা, আর একটা হচ্ছিল সেক্স ক্রোমোজোমে হচ্ছিল 23টা ক্রোমোজোম থাকে। তো আমার এই নিউক্লিয়াসটা যদি হচ্ছিল যে হিউম্যান নিউক্লিয়াসটা যদি আমি
অন্য কোনো যেইখানে হচ্ছিল ধরেন 24টা 27টা 28টা 30টা 40টা থাকে, ওদের সাথে যদি আমি ব্রিড করাই তাহলে সেইখানে কোনো ধরনের সন্তান জন্ম নেওয়া বা হচ্ছিল নতুন কোনো প্রাণীর জন্ম নেওয়া কোনোভাবেই সম্ভব না। এই সৃষ্টিতত্ত্বে এই বিষয়টা হচ্ছিল খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইভেন আমার যদি ধরেন কোনোভাবে আমার কোষের নিউক্লিয়াস এবং হচ্ছিল ডিএনএ, আমার জেনেটিক ইসে যদি আমার কোনো ঘাটতি থাকে এবং সেইখানে যদি কোনো প্রকার আমার ক্রোমোজোমে যদি কোনো মানে আরএনএতে এবং আরএনএ প্লাস মানে আরএনএতে যদি কোনো প্রকার ইনফরমেশনের ঘাটতি থাকে, সেই ক্ষেত্রেও বাচ্চা হওয়ার সম্ভাবনা কম থাকবে। বুঝতে পারছেন? এই জায়গায় আরও কিছু জটিল প্রক্রিয়া আছে, যেটা যখন আপনাদেরকে ওই যে প্রোডাকশন এসে যাব তখন ওইখানে আপনাদেরকে কিছু বলবো। এই হইতেছে আজকে সমগ্র কোষের বিষয়। আর কোষের ভিতরে আরও যে পদার্থগুলো আছে যেগুলো আমি আগে দেখাইছি, এগুলা কিন্তু কি বলে এই যে এগুলো কিন্তু আলাদা আলাদা চ্যাপ্টার আছে, হ্যাঁ, এবং এইটাতেও আরও অনেক বিষয় আছে। আমার মনে হয় যে আমাদের ডাক্তারি করার জন্য অত কিছু জানার দরকার নেই, একটা সাধারণ কিছু বিষয় নিয়ে আমরা যদি থাকি তাহলে ভালো। এবার আসেন আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাই যেইখানে আপনারা হচ্ছিল যে এই যে নিউক্লিয়াস, ডিএনএ, আরএনএ, হ্যাঁ, এই জিনিসগুলো সম্পর্কে আপনারা একটা ভালো আইডিয়া পাবেন। ভিডিওটা দেখেন। সাউন্ড। Here is a cell, the basic unit of all living tissue. In most human cells, there is a structure called the nucleus. The nucleus contains the genome. In humans, the genome is split between 23 pairs of chromosomes. তাহলে আমি অন্যভাবে দেখানোর চেষ্টা করব। Each chromosome contains a long strand of DNA, tightly packaged around proteins called histones. Within the DNA are sections called genes. These genes contain the instructions for making দেখা যায়? দেখা যায়? Here is a cell, the basic unit of all living tissue. In most human cells, there is a structure called the nucleus. Why? The nucleus contains the genome. Cell, the basic unit of all living tissue. Contains the genome. In humans, the genome is split between 23 pairs of chromosomes. Each chromosome contains a long strand of DNA, tightly packaged around proteins called histones. Within the DNA are sections called genes. These genes contain the instructions for making proteins. When a gene is switched on, an enzyme called RNA polymerase attaches to the start of the gene.
It moves along the DNA, making a strand of messenger RNA out of free bases in the nucleus. The DNA code determines the order in which the free bases are added to the messenger RNA. This process is called transcription. Before the messenger RNA can be used as a template for the production of proteins, it needs to be processed. This involves removing and adding sections of RNA. The messenger RNA then moves out of the nucleus into the cytoplasm. Protein factories in the cytoplasm, called ribosomes, bind to the messenger RNA. The ribosome reads the messenger RNA to produce a chain made up of amino acids. There are 20 different types of amino acid. Transfer RNA molecules carry the amino acids to the ribosome. The messenger RNA is read 3 bases at a time. As each triplet is read, a transfer RNA delivers the corresponding amino acid. This is added to a growing chain of amino acids. Once the last amino acid has been added, the chain folds into a complex 3D shape to form the protein. ভিডিওর সাউন্ড নাই আমি একটু আটকাই ভিডিওর কি সাউন্ড পাচ্ছেন না আপনারা আরে আমি নিজেই ভিডিওর কি সাউন্ড পাচ্ছেন না আপনারা জি না আচ্ছা আচ্ছা আমি ভিডিওটা আপনাদের আমাদের গ্রুপে দিয়ে দিব হ্যাঁ আপনারা জাস্ট এইখানে যেটা দেখছেন আপনাদেরকে জাস্ট হচ্ছিল যে ডিএনএ আরএনএ হ্যাঁ কিভাবে কি আসছে সেটা আমি তারপরেও একটু দেখা যায় জি দেখা যায় আচ্ছা আমি এবার বাংলাতে একটু বুঝাই ঠিক আছে এই যে ক্রোমোজোম এই দেখেন এটা হচ্ছে ক্রোমোজোম ঠিক আছে এইটা হলো ক্রোমোজোম ঠিক আছে এই ক্রোমোজোমের ভিতরে হচ্ছে আমার মানে এটা কিন্তু নিউক্লিয়াসের ভিতরে তো এইটার ভিতরে কিন্তু হচ্ছে আমার খুব পেঁচানো থাকে এবং এইটা যখন এইটার ভিতরে এইটাই হচ্ছে আমার ডিএনএ এই যে দেখছেন এই ক্রোমোজোম এই পেঁচানো বিষয়টাই হচ্ছিল পুরাটাই আমার ডিএনএ এবং হচ্ছিল আপনাদের ক্যারেক্টার ইসের কথা বলছিলাম কি যেন জিন মনে আছে এই যে ভিতরে যে ইনফরমেশনগুলো না এইগুলোই হচ্ছিল পুরাটাই হলো জিন ঠিক আছে জিন তো এইটা এই 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 ডিএনএটা আমার এক ধরনের প্রোটিনের ভিতরে যখন যায় এই যে দেখতেছেন না এইটা হচ্ছিল যে এক ধরনের প্রোটিন যেখানে হচ্ছিল যে আমার এই ডিএনএটা যায় 2 ভাগে বিভক্ত হয় এবং ইনফরমেশন এইখানে নতুন করে ইনফরমেশন যুক্ত হয় এই যে এই জিনিসগুলো দেখতেছেন না এই জিনিসগুলো হচ্ছে ইনফরমেশন আগে কিছু ইনফরমেশন ছিল কিন্তু ঠিক আছে এই যে ইনফরমেশন আছে সেইখানে এসে আবার হচ্ছে আমার ইনফরমেশন মেমোরি আমি যা করতেছি আমি যা দেখতেছি আমি যা শুনতেছি আমি যা বুঝতেছি সেইগুলার অভিজ্ঞতাগুলো আইসা এখানে নতুন করে যুক্ত হইতেছে প্রতিনিয়ত আমার এই আরএনএতে ঠিক আছে আরএনএতে যুক্ত হইতেছে এই যে এইগুলা যুক্ত হইতেছে ঠিক আছে এখন সিজিজিসি এইগুলা মানে বিভিন্নভাবে একটা জিনিস বুঝাইছে এইখানে আরও অনেক কিছু আছে তো এই যুক্ত হইতেছে এবং এই সময়টাতে যখন আমার এবং একটা ছেলে এবং একটা নারী এবং পুরুষের মিলনের ফলে যে সন্তান আসবে ততক্ষণ পর্যন্ত মানে ওই যে আমার যে শুক্রাণুটা আছে এবং ডিম্বাণুটা আছে ওই ডিম্বাণুর ভিতরে যে ইনফরমেশনগুলো আসছে ঠিক আছে আমাদের ওই সন্তানগুলো ওই ইনফরমেশন পর্যন্ত তাদের মাথায় মস্তিষ্কে অটোমেটিক এগুলো থাকবে এবং তারা খুব দ্রুত এই জিনিসগুলো বুঝতে পারে তো এই যে এইটা ডিএনএ থেকে এটা হচ্ছে আরএনএতে চলে আসলো এই আরএনএ আবার এসে হচ্ছিল যে এই যে আমার সেলের থেকে কোষের থেকে বের হইয়া সরি নিউক্লিয়াস থেকে কোষ বলে নিউক্লিয়াস থেকে বের হইয়া এইটা হচ্ছিল আরেক ধরনের প্রোটিন যেটা রাইবোসোম বলে যেটা আমি বলছি হ্যাঁ আর হচ্ছিল আরএনএ যেটা মেসেঞ্জার আরএনএ হ্যাঁ এই মেসেঞ্জার আরএনএ রাইবোসোমে আসে
এই রাইবোসোমে আসার পরে এক ধরনের অ্যাসিড, এই যে রাইবোসোমে এই থাকে অ্যামাইনো অ্যাসিড, প্রায় 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড এই জায়গায় থাকে, এবং এইখানেও কিন্তু ইনফরমেশন সে নেয় এবং হচ্ছে ওই অ্যামাইনো অ্যাসিডের মাধ্যমে এই দেখেন এই যে যুক্ত হইতাছে এই রাইবোসোমে, এবং অ্যামাইনো অ্যাসিড সব তথ্যগুলাই অ্যামাইনো অ্যাসিডে চলে যেতেছে, এবং এই অ্যামাইনো অ্যাসিড মানে অনেক অ্যামাইনো অ্যাসিড একত্রিত হইয়া এই যে আরেক ধরনের একটা প্রোটিন তৈরি করে, ঠিক আছে। এই ছিল এইটার মূলত পার্ট ছিল আপনাদেরকে বোঝানোর, যে হচ্ছিল যে আমার ডিএনএ আরএনএ কিভাবে ইনফরমেশন বংশ বৃদ্ধি কিভাবে, হ্যাঁ, এবং ওইখানে কি কি ইনফরমেশনগুলো যায়, আমি কি করছি, এই জিনিসগুলাই জাস্ট আপনাদেরকে ধারণা। সবাইকে আর 6 মিনিট আছে, 6 মিনিট আছে। তো সেল আপাতত সেল শেষ, হ্যাঁ। এর চেয়ে ডিটেলসে যদি আপনারা জানতে চান তাহলে গ্রুপে বলতে হবে, আর যদি মনে করেন না আমি সামনের দিকে আগা যাব, সেলের পরে আমি টিস্যুর দিকে আগা যাব, টিস্যুর পরে হচ্ছিল যে আমি আমাদের যে সিস্টেম, যে 10টা 11টা সিস্টেম, সেই সিস্টেম সম্পর্কে আপনাদের সাথে আলাপ করব, এবং ওইখানে তখন ওই সিস্টেমের সাথে ওষুধ আরও আনুষঙ্গিক বিষয়গুলা এবং কোন সিস্টেমের সাথে কী সিস্টেম সেগুলো নিয়ে আলাপ করব। তো আশা করি আজকের ক্লাসটা আপনাদের একটু হইলেও ভালো লাগাইতে পারছি, একটু হইলেও ইনফরমেশন দিতে পারছি। সবাইকে ধন্যবাদ। যদি কারো কোনো প্রশ্ন থাকে প্লিজ বলবেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমাদের শরীরে কোষ বা সেলের সংখ্যা কত, এটা একটু। ও মাই গড, মানে এটা একটা মানে বিষয়টা এরকম যে মানে আকাশে তারা কত, বুঝছেন? ও আচ্ছা, জি স্যার। তবে হচ্ছিল যে একটা আছে, একটা ধরেন আবার কথা আছে, সেল কিন্তু সারা শরীরে একই রকম না, হ্যাঁ। কিছু কিছু সেল আছে ছোট, কিছু কিছু সেল আছে বড়। এটা স্থান ভেদে, যেমন ধরেন এটা পেশিতন্ত্রের উপরে কি ধরনের পেশি তৈরি হবে বা কি ধরনের হচ্ছিল যে আমার ইয়াগুলো তৈরি হবে, হ্যাঁ। যেমন হচ্ছিল ধরেন পায়ের পেশির যে সেলগুলা, এই সেলগুলা লম্বাটে অনেক ধরনের, মানে এটা ডিপেন্ড করতেছে মানে আমার অঙ্গভিত্তিক। কিছু কিছু টিস্যুগুলো সেলগুলো অনেক ছোট্ট, আবার কিছু কিছু সেলগুলো ওই একটা ওই যে ছোট্ট সেল আছে ওই সেলের প্রায় 10-15 বা 50 গুণেরও বড় থাকে, যার কারণে ওইভাবে মানে এত সেল কি পরিমাণ সেল আছে তা বলা মুশকিল। না জোনাজ ভাই, জি জি সেল বলা যাবে না, তার কারণ হলো একটা সেল থেকে কিন্তু আমাদের পুরো দেহটা তৈরি হয়েছে। হ্যাঁ। যেদিন থেকে সেল ডিভিশন শুরু হয়েছে হ্যাঁ, আর মৃত্যু পর্যন্ত প্রতিনিয়ত সেল ডিভিশন হচ্ছে, জি এমনকি প্রতিনিয়ত মুহূর্তে অনেক সেল মারা যাচ্ছে, জি নতুন সেল হচ্ছে, মারা যাচ্ছে। এই জন্য এটা ক্যালকুলেশন করা যাবে না। জি 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 এটা ক্যালকুলেশন করা যাবে না।